নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি 7টার 7 খবর। আজকে আমাদের আলোচনা আগামী বা কালকে কে হচ্ছেন দেশের উপরাষ্ট্রপতি। কেনই বা হঠাৎ করে জগদীপ ধনকর পদ ছেড়ে দিলেন। আমার সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র দীপশিখা ভৌমিক এবং আমার কলকাতা স্টুডিও থেকে রয়েছেন আমার সহকর্মী বিপিন সরকার। বিপিন এবং দীপশিখা দুজনকেই স্বাগতম। আমি সরাসরি দীপশিখা তোমাকে দিয়ে শুরু করছি। কি মনে হয় আগামী দিনে কাকে আমরা উপরাষ্ট্রপতি হিসাবে দেখতে পাচ্ছি? উপরাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকটা নাম উঠে এসেছে যেগুলো আমরা শুনতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে জানা গেছে যে তার মধ্যে বেশ কয়েকজন নন হিন্দুও আছেন, যেটা আমাদের কাছে এই দেশের পরিপ্রেক্ষিতে আজকের দিনে যা হচ্ছে তাতে করে একটা গুড নিউজই হচ্ছে। বাট দেন এই যে ধনকরের চলে যাওয়া, এটা কিন্তু ফার্স্ট টাইম নয়, এবং এর আগে আমরা দেখেছি আই থিঙ্ক 70s এ বিবি গিরি, 80s এও দেখেছি আর ভেঙ্কটরমন। তারা বিভিন্ন কারণে এই পদ ছেড়ে গেছেন। তবে অনেক মানে আমার খুব আশ্চর্যের সঙ্গে আরিফ মোহাম্মদ খানের নাম উঠে আসছে, মুখতার আব্বাস নাকভির নাম উঠে আসছে, জেপি নাড্ডা, রামনাথ ঠাকুরের নাম উঠে আসছে, কৃষি প্রতিমন্ত্রী এবং জেপি নাড্ডা বিজেপি সভাপতি, বসুন্ধরা রাজের নাম উঠে আসছে, যে অনেকগুলো প্রমিসিং নাম উঠে আসছে। নেতৃত্ব কি হয়? এটা কি তোমার মনে হয় যে বিহারের নির্বাচনকে কেন্দ্র করেই এই ধরনের একটা রাজনৈতিক গেম তৈরি হলো? দেখুন, আমার মনে হয় বিজেপির চাল একটুখানি পাশাটা উল্টো দিকে পড়ে গেছে। মানে ওরা তো সুন্দর করে এমন একটা ছক কষে লোকজনকে নিয়ে আসে যে তারা ওদের গেসম্যান হয়ে থাকবে। কোথাও একটা বোধহয় সেই ধনকরের সঙ্গে সেই তালমেলটা হচ্ছিল না। আপনি যদি দেখেন লাস্ট কয়েকটা রাজ্যসভার সিটিং এ উনি কংগ্রেসকে প্রচন্ড ভাবে বলতে দিচ্ছিলেন, এবং ইস্যুগুলো এত ভয়ানক ছিল। অপারেশন সিন্ধু নিয়ে কথা বলতে দিচ্ছিলেন, ইন্টারফারেন্স অফ ইউএসএ নিয়ে কথা বলতে দিচ্ছিলেন। সবচেয়ে বড় কথা, উনি যেটাতে মধুর চাকে হাত দিয়ে বসেছিলেন সেটা হচ্ছে জসওন্ত ভার্মার ইমপিচমেন্ট, এবং সেটাকে উনি সাপোর্ট করছিলেন। দেখুন, উনি মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু বিজেপি গভর্নমেন্ট, ধনকর সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি ছিলেন, এবং আমরা আগেও দেখেছি যে পিপল হু ফাইট ফর দ্য রাইট, তাদের সঙ্গে বিজেপি সরকার এরকম ধরনের বিহেভিয়ার করে থাকে। লাস্ট একটা মিটিং এ বোধহয় আমি আসবো দীপশিখা আপনার কাছে আসবো। দীপশিখা আপনার কাছে আসবো, তার আগে আমার সহকর্মী বিপিন কলকাতা স্টুডিও থেকে আছে। বিপিন, শুনতে পাচ্ছ আমার কথা? বিপিন, কি কি কারণ হতে পারে ধনকরের সরে যাওয়ার পেছনে? একটা চরম রাজনৈতিক রহস্য এবং চরম রাজনৈতিক গন্ধ পাচ্ছে কিন্তু বিশ্লেষকরা। দেখো, প্রথমেই যেটা বলে রাখি যে উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকরের এই হঠাৎ সকালবেলা বাদল অধিবেশনের শুরু, সেই শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু সন্ধ্যা গড়াতেই তার পদত্যাগ। অবশ্যই তার কারণ ধনকর সাহেব, জগদীপ ধনকর, তাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। বাংলার রাজ্যপাল ছিলেন তিনি অত্যন্ত সক্রিয়। তার কর্মক্ষেত্রে তিনি যে দায়িত্ব যখনই পালন করেছেন, তাকে আমরা সক্রিয় হিসাবেই দেখে এসেছি, এবং তিনি উপরাষ্ট্রপতি হওয়া, রাজ্যসভার চেয়ারম্যান, তিনি এই যে তার যে কাজটা তিনি যথাযথভাবে সক্রিয়ভাবেই তিনি করছিলেন। হ্যাঁ, শারীরিক একটা ইস্যু অবশ্যই আছে, যেটা জানা যাচ্ছে যে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সেখান থেকে তিনি স্টেজ থেকে নামার সময় তিনি অচৈতন্য হয়ে পড়েন। তিনি ডাক্তার দেখান, সেখানে তাকে ডাক্তাররা সম্ভবত রেস্টের কথা বলেছেন, বয়সটাও একটা ফ্যাক্টর। কিন্তু হঠাৎ করে এইভাবে দিনের বেলা কোনো ইঙ্গিত পাওয়া গেল না, তিনি
যথাযথভাবে সারাদিন ধরে সারাদিন রাজ্যসভায় পরিচালনা করলেন, সন্ধ্যাবেলায় হঠাৎ করে এই সিদ্ধান্ত। সেটাই যে এই সিদ্ধান্ত এরকম ভাবে একটা জিনিস হঠাৎ করে, এর আগে অতি সম্প্রতি অন্তত আমাদের সামনে এই ধরনের কোনো উদাহরণ নেই যেখানে কোনো ব্যক্তি যিনি একটি দায়িত্বশীল পদে রয়েছেন তিনি সারাদিন কাজ করে বাড়ি ফিরে এসে হঠাৎ করে সেই পদ থেকে সরে গিয়েছেন। সেই জায়গায় অবশ্যই কতগুলি ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশা কাটানোর দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় সরকারের এবং অবশ্যই মিস্টার জগদীপ ধনকর তারও কিন্তু কিছুটা দায়িত্ব রয়েছে, কারণ তিনি দেশের উপরাষ্ট্রপতি পদে ছিলেন। তাই সেখান থেকে তিনি ঠিক কি কারণে, তার যদি শারীরিক কারণ থেকে থাকে তাহলেও আমার মনে হয় অন্তত যিনি তোমার কাছে ফিরবো, আগে দীপশিখা তুমি একটা পয়েন্ট তুলেছিলে যে কংগ্রেস নেতৃত্বের সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল জগদীপ ধনকরের, এটা বিস্তারিত যদি বলো। একদমই তাই। বেশ কয়েকটা ইনসিডেন্টসে কংগ্রেসের মুখপাত্রদের, স্পেশালি কংগ্রেসের প্রেসিডেন্টকে উনি অনেকটা স্পিকিং টাইম দিচ্ছিলেন এবং সেগুলোকে অ্যাকনলেজ করছিলেন। অনাস্থা প্রস্তাব আনা হচ্ছিল, উনি সেগুলোকে মেনে নিচ্ছিলেন। মোদী দাদা তো সহজে ছেড়ে দেওয়ার লোক নন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার চুলে, এই যে ধনকর একজন কৃষকের ছেলে, তার মতো একটা মানুষ যে ভাইস প্রেসিডেন্টের মতো পজিশনে পৌঁছেছেন, তাকে জাস্ট একটা ছোট্ট টুইটারে একটা ছোট্ট সুস্বাস্থ্য কামনা করে ছেড়ে দেওয়া, আমার মনে হয় এটা প্রিমেডিটেটেড, এটা খুব জেনে বুঝে করা হয়েছে। এবং ধনকরের লাস্ট বেশ কয়েকটা স্টেপ, স্পেশালি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তার কঠোর মন্তব্য তিনি যা করছিলেন, ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টকে উনি কিছুদিন আগে সুপার পার্লামেন্ট বলছিলেন, প্লাস বিরোধীদের অনাস্থা প্রস্তাব গ্রহণ করা বা রাজ্যসভায় পক্ষপাতিত্ব করা, সেটা একেবারেই বিজেপি সরকার ভালোভাবে নিতে পারেনি এবং তাকে অনেকটা বলতে গেলে অপসারিত করা হয়েছে। সেটা তো করা যেতে পারে না অফিসিয়ালি, সুতরাং শারীরিক কারণে ওনাকে যেতে হয়েছে, এটা দেখানো হচ্ছে সরকারের তরফ থেকে। আমি শিওর। বিপিন, তুমি কি দীপশিখার সঙ্গে একমত? আমি সেটাই বলছিলাম যে অবশ্যই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ভারতীয় জাতীয় রাজনীতির ক্ষেত্রে। তার কারণ আমি যেটা বারবার বলছিলাম যে তিনি অত্যন্ত সক্রিয়, তাকে রাজ্যপাল হিসেবে দেখেছি এবং তাকে এই 3 বছর তাকে দেশের উপরাষ্ট্রপতি হিসাবে এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে আমরা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন নিতে দেখেছি। এবং যে কোনো অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেটা রক্ষা করা চেষ্টা করতেন, পর্যন্ত দেখিয়েছেন যে কিভাবে রক্ষা করতে হয়। সেখানে কোনো সময় প্রোটোকল বাধা হয়ে ওঠেনি। সুতরাং এই ধরনের একজন ব্যক্তিত্ব, এবং একটা কথা যে দীর্ঘদিন ধরে তাকে কিন্তু মোদী বা অমিত শাহ পন্থী হিসেবেই লোকে দেখে এসেছে, অন্তত বিরোধী রাজনৈতিক শক্তি। এখানে যতদিন বাংলায় তিনি যখন রাজ্যপাল ছিলেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখানকার শাসক দলের একদম নিশানায় থাকতেন তিনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বারবার ইঙ্গিত করা হতো যে তিনি রাজভবনে পার্টি অফিস চালাচ্ছেন, এমনকি এই কথাও তাকে শুনতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মোদী ঘনিষ্ঠ, একজন অমিত শাহ ঘনিষ্ঠ ব্যক্তি হঠাৎ কি এমন ঘটলো যে কথা আমাদের অতিথি বলছেন, সেগুলোও কিন্তু চিন্তা ভাবনা করা। বিভিন্ন ক্ষেত্রে তিনি দেখা যাচ্ছিল যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তাকে কিন্তু বলার সুযোগ করে দিচ্ছেন, অর্থাৎ বিরোধীদের যে দাবিটা ছিল যে অনেক সময় বলতে দেওয়া হয় না, অনেক সময় সময় কমিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যদি এই বাদল অধিবেশনের আগে গ্রীষ্মকালীন অধিবেশনটা দেখি তাহলে কিন্তু সেই জায়গায় অনেকটাই নরমপন্থী দেখা গিয়েছে জগদীপ ধনকরকে। সেই জায়গায় কোথাও তো একটা দূরত্ব তৈরি হচ্ছিল, যেটা সুপ্রিম কোর্টে সুপার কোর্ট বলা বা বিভিন্ন ইস্যুতে সুপার পার্লামেন্ট বলা বা বিভিন্ন ইস্যুতে এই যে বিরোধী স্বর বা বিরোধী কণ্ঠকে তুলে ধরা বা একটু সময় পরিসর করে দেওয়া, তাদেরকে বলতে সুযোগ করে দেওয়া, এই জায়গায় কোথাও সম্ভবত। তার কারণ এটা মনে রাখতে হবে সোমনাথ, যে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি আমরা যতই বলে থাকি না কেন যে একদম রাজনীতির ঊর্ধ্বে,
কোনোদিনই রাজনীতির ঊর্ধ্বে ছিল না, সেটা কোনো জামানাতেই রাজনীতির ঊর্ধ্বে ছিল না। এটা বরাবরই সক্রিয় রাজনীতির একটা অংশ এবং রাজনীতির একটা পুরস্কার স্বরূপ আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা বিভিন্ন স্টেটে রাজ্যপাল, উপরাজ্যপাল এই পদগুলিকে দেখে এসেছি। এগুলো সাদা হাতি ছাড়া ভারতবর্ষে আর কিছুই না এবং এর সঙ্গে একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত সক্রিয় রাজনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তো জগদীপ ধনকর তিনি বিজেপি ঘনিষ্ঠ, তিনি বিজেপি সাংসদও ছিলেন এই রাজ্যসভা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনে অবশ্যই রাজনৈতিক কারণ রয়েছে। এইভাবে একজন সারাদিন বাদল অধিবেশনের শুরু থেকে থাকলে বাড়ি গিয়ে টুইট করে দিলেন, এটা কোথাও মেনে নেওয়া যায় না। কোথাও একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু দীপশিখা, আমরা কতগুলো নাম নিয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে প্রথম যে নামটা উঠে এসেছিল নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী, কিন্তু হঠাৎ করে তিনি আলোচনার বাইরে। এবং সর্বভারতীয় যে পেপারগুলো, সংবাদ মাধ্যমগুলো আছে, তারা কিন্তু দাবি করছে বিহার ভোটে বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী চেয়ারটা বিজেপি ধরে রাখতে চাইছে। সেই জন্যই কিন্তু উপরাষ্ট্রপতিকে সরতে হলো। এই জায়গাটা নিয়ে কি বলবে তোমরা? দেখুন, আমি প্রথমেই আমার ওপেনিং স্টেটমেন্টে বলেছি যে আমাদের এই কারেন্ট সরকার প্রতিটা পোস্ট পজিশনকেই নিজেদের অ্যাডভান্টেজের জন্য ইউজ করে থাকেন এবং এটা মানে দিস ইজ নাথিং ইম্পসিবল নর ইমপ্রবেবল যে নীতিশ কুমারকে সেই জায়গাটা দেওয়ার পজিশনের কথা হচ্ছিল এবং পরে হয়তো ইকুয়েশনে কোনো গন্ডগোল দেখা দিয়েছে, যার জন্য ভারতীয় রাজনীতিতে আমার যতদিনের এক্সপিরিয়েন্স আমি দেখে এসেছি, নাথিং ইজ ফর পার্মানেন্সি, কোনোটাই ফরএভার নয়, সব ইকুয়েশন গুলোই চেঞ্জ হতে থাকে। এবং সম্ভাব্য উপরাষ্ট্রপতির প্রার্থীদের মধ্যে যে কটা নাম চলে এসছে তার মধ্যে নীতিশ কুমারের সঙ্গেও মনোজ সিনহা, জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তার নাম উঠে আসছে, এবং পিকে সাক্সেনা, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, তার নামও উঠে আসছে। রাজনাথ সিং, শশী থারুরের নাম উঠে আসছে এবং কিছুদিন আগে আপনি দেখে থাকবেন শশী থারুর হঠাৎ করে বিজেপির দিকে পা বেরিয়ে আছে, পয়েন্টের বাইরে গিয়ে কিছু স্টেটমেন্ট করছিলেন। হ্যাঁ, শশী থারুর কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে পা বাড়িয়ে দিয়েছে অলরেডি বলে জানা যাচ্ছে। শশী থারুর ওয়াজ নেভার কংগ্রেস। শশী থারুর নিজের একটা পজিশন বানিয়ে নিয়ে উনি চুজ করেছিলেন কোন পার্টিতে জয়েন করবেন এবং কংগ্রেসে এসেছিলেন এবং পরে এআইপিসি এবং তারপরে যখন প্রেসিডেন্ট নির্বাচনের সময় শশী থারুর নিজের ক্যান্ডিডেচার দেন এবং তাকে হারিয়ে যখন আমাদের প্রেসিডেন্ট হন, সেই সময় গান্ধী পরিবারের সঙ্গে ওনার ডেফিনেটলি একটা দূরত্ব হয়েছে, কারণ আমরা সবাই জানি যে খার্গেজি গান্ধী পরিবারের খুব কাছের লোক। কিন্তু শশী থারুর এমন একজন মানুষ যে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস রাখেন এবং বিরোধীদের মধ্যে বা সরকারের মধ্যে তার একটা অ্যাকসেপ্টেন্স ইউনানিমাসলি ইন্টারন্যাশনালি, শুধু রাজনৈতিক হিসেবে নয়, শুধু তার কর্মকাণ্ড নয়, তার ইউএন এর সঙ্গে কাজ করা নিয়ে নয়, তার একটা রাইটার হিসেবে ইন্ডিপেন্ডেন্ট একটা পরিচয় আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে এবং আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট হবে। দারুণ ক্যান্ডিডেটের এবং শশী থারুর এমন একজন লোক যে খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারবেন কিংবা আমি জানি না যে আমাদের বিজেপি সরকার কতখানি ব্যালেন্স একটা ক্যান্ডিডেট চাইছে, কারণ ধনকরের সঙ্গে যেটা হলো স্পেশালি একটা মিটিং আপনি জানেন কিনা জানি না, মানে ফার্স্ট হাফে সকালবেলায় সেই ডিসি মিটিং এ যেই মন্ত্রীরা ছিলেন তারা সেকেন্ড হাফে মিটিং ছেড়ে বেরিয়ে যান এবং কারণ জানান যে তারা আরো বেশি ইম্পর্টেন্ট কোনো কাজে জড়িয়ে পড়েছেন। মানে আমি জানি না, অমিত শাহ এবং রিজু ছিলেন, ভাবা যায় না যে কোনো পজিশনের সঙ্গে, গভর্নমেন্টের এত বড় পজিশনে একজন ভদ্রলোক বসে আছেন, তার সঙ্গে এই ধরনের অসভ্যতাম, যে মিনিস্টারদের সময়ে মানে মাঝখান থেকে বেরিয়ে যাওয়ার মতো মিনিস্টারদের মানসিকতা থাকে, তাও অন সাচ ইস্যুস যেখানে প্রিডিফাইন্ড টাইমলাইন দেওয়া আছে, এক্সট্রিম লেভেলে অসভ্যতম করা হচ্ছিল ওনার সঙ্গে, যার জন্য উনি চলে যেতে বাধ্য হয়েছে। তো আমার মনে হয় না যে শশী থারুর আদৌ এই পজিশনটা নেবেন বা তাকে ফাইনালি কনসিডার করা হবে, কিন্তু যেটা বলছিলাম যে কোনো দিকে সুইং করতে পারে। আর আমার মনে হয় এই মুহূর্তে হয়তো ওদের কাছে খুব ভালো হবে যদি তার একটা মাইনরিটি থেকে কোনো ক্যান্ডিডেটকে চুজ করে। মাইনরিটির নাম তো আসছে,
পর্যায়ে। হ্যাঁ, আপনাকে তো প্রথমেই বললাম বেশ কয়েকটা নাম আসছে, কিন্তু ধনকরে চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না। বিপিন, উনি অনেক কটা নাম বললে, তুমি কোন নামের উপর বেশি গুরুত্ব দিতে চাও বা তোমার কাছে কি খবর আছে দিল্লি পার থেকে? দেখো, প্রথমত বলি যে অবশ্যই বেশ কিছু নাম এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে ঘোরাফেরা করছে। তবে আমি যেটা শুরু করবো, যে ম্যাডাম যেটা বলছিলেন যে বিহারের কথা, দেখো বিহারে দুটো টার্মে বিজেপি নীতিশ কুমারের দলের থেকেও বেশি আসন পাওয়া সত্ত্বেও তারা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে আগেই ঘোষণা করে দিয়েছিল যে বিজেপি বা জোট যদি ক্ষমতায় আসে তাহলে নীতিশ কুমারই তাদের মুখ্যমন্ত্রী থাকবেন। এবার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, এখন আর কয়েক মাস পরেই বিহারের নির্বাচন, ইতিমধ্যে বিহারের নির্বাচনের ঢাক বেজে গিয়েছে, নভেম্বরে হয়তো নির্বাচন হবে, এখনো পর্যন্ত কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়নি। নীতিশ কুমারই যে পরবর্তী যদি বিজেপি জোট তারা জয়যুক্ত হয়, সেক্ষেত্রে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে বিহারের পরবর্তী, সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। এমনকি এই নিয়ে কোনো উচ্চবাচ্যই করা হচ্ছে না, এবং সেটা যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে উচ্চবাচ্য করা হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা দ্বন্দ্ব, যেটা আমাদের কাছে খবর আছে সংবাদ মাধ্যমের কাছে, যে সূত্র মারফত জানা যাচ্ছে যে একটা দর কষাকষি এইবার অন্তত শুরু হয়েছে বিজেপি এবং নীতিশ কুমারের দলের মধ্যে। সেই কারণে অন্তত পক্ষে এবার যেটা মনে করা হচ্ছে যে বিজেপি তৃতীয়বার যদি বিহারে এই জোট ক্ষমতায় আসে, অর্থাৎ এনডিএ, সেক্ষেত্রে বিজেপি মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। বিপিন, আমরা বিহার পার থেকে যে খবর পাচ্ছি, একদম ভেতরের খবর, বিজেপি কোনোভাবে এবার মুখ্যমন্ত্রীর ক্ষমতা ছাড়তে চাইছে না নীতিশ কুমারের দলকে। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে যেটা খবর, যে নীতিশ কুমারকে কিন্তু এই উপরাষ্ট্রপতির একটা বলা যেতে পারে বিদায়ের একটা প্রস্তাব ইতিমধ্যেই দলীয় স্তর থেকে একটা ভাসিয়ে দেওয়া হয়েছে বিহারের রাজনীতিতে, কিন্তু তারও পাল্টা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে যে তিনি বিহার রাজনীতির বাইরে অন্তত আর শেষ বয়সে তিনিও আর বেরোতে চাইছেন না। অন্যদিকে আরো একটি নাম, সেটা হচ্ছে নাকভি। দীর্ঘদিন বিজেপির মুসলিম মুখ ছিলেন, কিন্তু আমরা যদি দেখি অটল বিহারী বাজপেয়ীর পর থেকে 2000 খুব পরিষ্কার ভাবে বললে 2014 সালে মোদী জামানার পর থেকে নাকভি কিন্তু সেই অর্থে আর হালে পানি পায়নি, কথাটাই বলা যায়। সেই অর্থে আমরা কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে পাইনি। যেটা দেখা যেত অটল বিহারীর সময় কিছু একটা হলেই নাকভি তিনি মুখ খুলতেন, সেই জায়গায় কিন্তু তাকে দেখা যাচ্ছে না, বলা যায় একটা অন্তরালেই তিনি রয়েছে। আবার হঠাৎ করে নতুন করে এই নামটি শোনা যাচ্ছে, তার কারণ এই মুহূর্তে বিজেপি মোদীর নেতৃত্বে যেহেতু 26 সালে বাংলা, কর্ণাটক সহ, মাফ করবেন, বাংলা, তামিলনাড়ু সহ বেশ কয়েকটি নির্বাচন হয়েছে বিধানসভা, সেই জায়গায় দাঁড়িয়ে একটু তাদের নীতি থেকে সরে আসতে চাইছেন এবং সেখানে তারা ভারতীয় মুসলিমদের প্রতি একটু নরম হতে চাইছেন। সেই জায়গায় আশ্চর্যের কিছু হব না যদি নাকভিকে আমরা পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে দেখতে পারি। আর একটি নাম আমি এখানে উল্লেখ করবো অবশ্যই, যেটা ম্যাডামও আমার আগেই করে ফেলেছেন, যেটা আমি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। কারণ আমরা যদি দেখি 2019 সালের পর থেকে বিজেপি যেই মুহূর্তে কাশ্মীর, লাদাখ, জম্মু, এই যে পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে এই যে
কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে এই 2019 সালের ওই 370 ধারা অবলুপ্তি করার পথে যে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগুলি কিন্তু বাস্তবায়িত করেছে কঠোরভাবে মনোজ সিনহা। এবং বিভিন্ন সময় যে কঠোর অবস্থান কাশ্মীরের, জম্মু কাশ্মীরের বুকে দাঁড়িয়ে মনোজ সিনহা নিয়েছেন এবং বিভিন্ন বক্তব্য তিনি সংবাদ মাধ্যমে রেখেছেন, তারও বলা যেতে পারে যে পুরস্কার স্বরূপ হিসেবে তাকে দেওয়া হতে পারে, তাকেও নিয়ে আসা হতে পারে। কারণ তিনি যথেষ্ট কঠোর এবং একটা কথা ঠিক যে তিনি মোদী এবং অমিত শাহর প্রতি যথেষ্ট তার আনুগত্য প্রকাশ করেছেন। গত দিনে থেকে এখনো পর্যন্ত যা আমরা দেখেছি, তার সেই আনুগত্যের জায়গায় কখনো চির ধরেনি। এবং মোদী অবশ্যই চাইবে না, যেটা ম্যাডাম একটা আশঙ্কা করছিলেন, যে যদি শশী থারুর বা লিবারেল কাউকে, একটু লিবারেল মানসিকতার কাউকে বসানো যায়, একদম ওই পথে হাঁটবেই না বিজেপির বর্তমান এই মোদী পরিচালিত বর্তমান সরকার। সেই জায়গায় এমন কেউ আসবে যিনি কঠোর থেকে কঠোর বিরোধীদের ক্ষেত্রে, সেই জায়গায় অত্যন্ত অত্যন্ত মনোজ সিনহা অত্যন্ত একজন কি বলছে দীক্ষা, কিছু বলছেন? তাই নয়, ওনার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন। হ্যাঁ, আমি বলছিলাম ওনার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন এই যে 370 ধারা বিলুপ্তিতে যে প্রশাসনিক স্থিতিশীলতা, সেই সময় একটা বিশাল বড় সংকটের সময় আসতে পারতো এবং ভীষণ অ্যাক্টিভলি উনি কাজ করেছেন সন্ত্রাস দমনে, নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প উনি নিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এবং উনি প্রধানমন্ত্রীর ভীষণ ঘনিষ্ঠ। উপযুক্ত সময়ে উনি, যেই সময় ঠিক তার মেয়াদ শেষ হচ্ছে, সেই সময় রাষ্ট্রপতির পদে উত্তরণের যে ট্রানজিশনটা, স্পেশালি পাহেলগাঁও হামলায় উনি ভীষণ ভালো কাজ করেছেন। এই যে 25 জন নিহত হন, তার প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠে গিয়েছিল, সেটাকে যেভাবে উনি হ্যান্ডেল করেছেন, ইট ওয়াজ এক্সট্রিমলি ওয়েল থট। ওনার খুব সুন্দর সাংবিধানিক অভিজ্ঞতা, ওনার বিজেপির প্রতি অনুগত্য, চ্যালেঞ্জ নেওয়া, প্রশাসনিক দক্ষতা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল একটা গুড ক্যান্ডিডেট। এবং সোমনাথ, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল তিনি কিন্তু অন্য বাকি অঙ্গশাসিত বা অন্য রাজ্যের রাজ্যপালের মতো নন, সাদা হাতি নন। জম্মু কাশ্মীরের রাজ্যপালের অনেকগুলি ক্ষমতা রয়েছে, তিনি সেই ক্ষমতাগুলি প্রয়োগ করতে পারেন এবং সেই ক্ষেত্রে মনোজ সিনহা যথেষ্ট 370 ধারা বিলুপ্তির পর তিনি যথেষ্ট কঠোরভাবে জম্মু কাশ্মীরের যে নিয়ন্ত্রণ সেটা নিজের হাতে রেখেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি নীতি এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি সিদ্ধান্ত তিনি কঠোরভাবে সেখানে প্রয়োগ করেছিলেন, বাস্তবায়িত করেছিলেন। দেখো, ওখানে যে আমরা দেখতাম কাশ্মীরে পাথর ছোড়া, সেই পাথর ছোড়াটা বন্ধ করতে কিন্তু এই মনোজ সিনহা বড় ভূমিকা ওখানে পালন করেছে। 370 ধারার সময় একটা বড় ভূমিকা পালন করেছে। তারপর তুমি পহেলগাঁও ইস্যুতে কিন্তু বড় ভূমিকা পালন করেছে। তার ফলস্বরূপ বা তার পুরস্কার স্বরূপ যদি তাকে আগামীকাল বা পরশু তার নাম যদি ঘোষণা হয় নির্বাচনে, কেউ অবাক হব না। দীপশিকা, এখান থেকে কিন্তু ইতিমধ্যে এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা ফিরে আসতে পারি, আসল পলিটিক্সটা কিন্তু জানকারিকে নিয়ে হচ্ছে, সম্পূর্ণ আমাদের স্পেকুলেশন। আবার একটা জিনিস আমি বলে রাখি, যে মোদী বিভিন্ন অতীত দিনে বিভিন্ন সিদ্ধান্ত আমাদের কিন্তু ধাক্কা দিয়েছে মোদী। সেই জায়গায় দাঁড়িয়ে এমনটাও আমরা দেখতে পাই যে কোন প্রাক্তন কূটনীতিবিদ, বিচারপতি, যাদের কথা বিচারপতি যার আনুগত্য রয়েছে বিজেপি সরকারের প্রতি, এমন কোন মুখ দেখলেও কিন্তু আশ্চর্য হওয়ার থাকবে না। সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতিরও কিন্তু নাম উঠে আসছে। আমি সেই জন্যই নামটা জানি, আমি সেই জায়গাতেই, এবং শুধু বিচারপতি নয়, আরো একজন কূটনীতির নাম উঠে আসছে, যিনি বলা যেতে পারে যে অজিত জামালের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই অন্তত আমরা মহলে তিনি পরিচিত। সেই জায়গা থেকে অজিত জামাল, এবং শুধু অজিত জামাল নয়, জয়শঙ্করেরও খুব পছন্দের ব্যক্তি, এমন একজনেরও নাম কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে যদি কোনো এই ধরনের ব্যক্তিকে আমরা দেখি, সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না। আচ্ছা দীপশিখা, বিজেপি থেকে যদি কোনো নাম ঘোষণা করে,
ভোট প্রক্রিয়ায় হবে জানিয়ে দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জয়রাম রমেশ কংগ্রেসের জাতীয় মুখপাত্র বলেছে আমরাও কিন্তু প্রার্থী দেব। কাকে দিতে পারে, প্রাথমিক ধারণা কি আছে তোমার? দেখুন, আমি অফিসিয়াল চ্যানেলস অফ কমিউনিকেশন জানি না, এখনো পর্যন্ত কোনো নাম অ্যানাউন্স হয়নি। না না, প্রাথমিক ধারণা কমেন্ট করতে পারবো না। তাহলে কি বেস্ট হতো যদি শশী থারুরকে আমাদের তরফ থেকে দেওয়া হতো, কিন্তু আপনি জানেন এবং আপনি একটু আগে বললেন যে সেটা সম্ভব নয় লাস্ট কয়েকটা মাসে, কিন্তু লাস্ট কয়েকটা বছরে অনেকটাই সেই জায়গায় কোনো প্রশ্নই আসে না কংগ্রেসের তরফ থেকে শশী থারুর নাম ঘোষণা করা হবে। এটা নাথিং ইজ ইম্পসিবল ইন পলিটিক্স। একটা সময় নাম গিয়েছিল প্রণব মুখার্জির সঙ্গে, কিন্তু ভীষণ ভালো রিলেশনশিপ ছিল, কিন্তু তাকে আস্তে আস্তে প্রশাসনিক জায়গা থেকে সরিয়ে দিয়ে, মানে রাজনৈতিক জায়গা থেকে সরিয়ে দিয়ে প্রশাসনিক জায়গা দিয়ে দেওয়া হয়েছিল, এবং দ্যাট ওয়াজ আ ভেরি ওয়েল থট আউট প্ল্যান। আলটিমেটলি উনি একজন বাঙালি হয়ে শীর্ষ স্থানে গিয়ে পৌঁছেছিলেন বিকজ অফ আ পলিটিক্যাল মুভ। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আজকের দিনে কংগ্রেসের, আমাকে যদি আজকের দিনে জিজ্ঞেস করেন যে কংগ্রেসের সবচেয়ে সুটেবল ক্যান্ডিডেট কে হবে, আমি আইপিসিতে শশী থারুরের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি, তাই আমি সবসময় শশী থারুরের নাম বলবো। আমি বিগ ফ্যান। আদার দ্যান দ্যাট আমার মনে হয় গুলাম নবী আজাদ, যে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির অংশ, এবং এই মুহূর্তে দিল্লিতে যা কাশ্মীরে যেরকম আবহাওয়া আছে, তাতে করে তার অভিজ্ঞতা, তার ভাবমূর্তি, বিজেপির সঙ্গে তার সম্পর্কে যে দেশ এবং চ্যালেঞ্জটা নিতে পারার ক্যাপাবিলিটি, আমার মনে হয় খুব ভালো ক্যান্ডিডেট হবে। এবং মল্লিকার্জুন খার্গে তো আছেনই, যে কংগ্রেসকে খুব সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন, গান্ধী পরিবারের খুব কাছের লোক, এবং উপরাষ্ট্রপতি পদে গেলে কংগ্রেসের নেতৃত্ব। কিন্তু তখন তো ওনাকে সরাসরি সংসদীয় রাজনীতিতে বেরিয়ে আসতে হবে। চয়েস হবে। হ্যাঁ হ্যাঁ, তখন তো খার্গে সাহেবকে সরাসরি সংসদীয় রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে পারবেন না। একদমই তাই, একদমই তাই, ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে। কিন্তু এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট। রাজ্যসভায় একটা শূন্যতাও তৈরি হবে যদি খার্গে সাহেবকে কংগ্রেস উপরাষ্ট্রপতি হিসাবে দাঁড় করায়, তাহলে কিন্তু যাদের নাম নমিনেট করে কংগ্রেস তুলে দিতে পারে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কে এই মুহূর্তে সবচেয়ে দাবিদার ক্যান্ডিডেট, আমার মনে হয় এই দুজন, আদার দ্যান শশী থারুর অফ কোর্স, এই দুজনের নাম খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে এই পজিশনটা ওরা নিতে পারবেন। তবে যাই বলি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করছিলাম যে জগদীপ ধনখড়ের পরবর্তীতে কে হবেন উপরাষ্ট্রপতি, দেশের একটি সম্মানীয় পোস্ট। এবং জগদীপ ধনখড়কে কিন্তু অনেকেই বলছেন তিনি, বিশেষ করে যারা নিন্দুকেরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে তিনি রাজনৈতিকভাবে শহীদ হয়েছেন। না, আমি এই কথাটার সাথে একমত কখনোই নয়। তবে কিন্তু লোকমুখে এই কথাটা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে। এখন আমাদের অপেক্ষা, অনেক কটি নাম সামনে এলো। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আমার সহকর্মী বিতিন এবং কংগ্রেসের মুখপাত্র দীপশিখা ভৌমিক। আমরা এতক্ষণ রীতিমতো আড্ডার মেজাজে আজকে গল্প করছিলাম, আমাদের ইনফরমেশনগুলো একে অপরের সাথে শেয়ার করছিলাম। দুজনকেই ধন্যবাদ, কারণ আমার সময় একদম শেষ। ধন্যবাদ বিতিন, ধন্যবাদ দীপশিখা। আবার তোমার সঙ্গে দেখা হবে। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, এবং প্রত্যেক মুহূর্তের খবরের জন্য আমরা সবার আগে পৌঁছে দেব আপনাদের কাছে। আর আগামী কে রাষ্ট্রপতি হবে? আচ্ছা, ইলেকশন কমিশন এই মুহূর্তে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি নিয়ে আমি একটু জানতে চাইব কি বিজ্ঞপ্তি। একটু অপেক্ষা করুন, আমি দেখছি ইলেকশন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। আমি এক্ষুনি পিসিআর থেকে জানতে পারলাম। আমি চেষ্টা করছি ফোনে ধরে নেওয়ার চেষ্টা করছি আমি।
আমি আমার সহকর্মী গোপালকে ধরার চেষ্টা করছি, যদি পাওয়া যায়। গোপাল, একটু যদি বিস্তারিত জানিয়ে দাও আমাদেরকে। কমিশন অফ ইন্ডিয়া থেকে এই যে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন, সেই নির্বাচনের একটি নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই দিল্লির তরফ থেকে জারি করা হয়েছে। দেখো, ঠিক দুপুরবেলায় কিন্তু এই খবরটা সবার আগে নিউজ ভ্যানগার্ডে কিন্তু ব্রেক করেছিল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু তোমার হচ্ছে উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করবে। এটা কিন্তু দুপুর 1টার সময় প্রথম নিউজ ভ্যানগার্ড এই ব্রেক করে। তারপরে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে তোমার হচ্ছে নোটিফিকেশন যে নাম্বার, যে DMHF যে গেজেট নোটিফিকেশন, সেই গেজেট নোটিফিকেশন হচ্ছে 3354E ডেটেড 22শে জুলাই 2025 যে 1974 সালের যে রেগুলেশন অনুযায়ী সেটা কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কার্যত আজকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু করে দেওয়া হলো। কবে নাগাদ ভোট কিছু উল্লেখ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই যে নোটিফিকেশন যেটা আমার কাছে আছে, সেই নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে যে প্রসেসিং চালু করা হয়েছে। সেই মর্মে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নিজস্ব যে রুলস আছে, এর মধ্যে রাজ্যসভার যারা সাংসদ, সেই রাজ্যসভার সাংসদরা এর মধ্যে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। এবং রাজ্যসভা থেকে যে সমস্ত ইলেকশনের যে নোডাল অফিসার রয়েছে, সেই নোডাল অফিসার কয়েকদিনের মধ্যে নিয়োগ করা হবে। এবং নোডাল অফিসার রাজ্যসভার যে প্রদত্ত যে ভোটগুলি থাকে, সেই ভোটগুলিকে কিভাবে তিনি কন্ডাক্ট করবেন তার যে পুরো প্রসেসিংটা সেটা বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত আজকের এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে পার্টিকুলারলি কিন্তু কোনো ডেটের কথা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বলেনি। ধন্যবাদ। আমার সাথে ছিল মনিরুল, শেখ মনিরুল, আমাদের প্রতিনিধি। আমরা কিন্তু জানাতে পারলাম যে কে হবে উপরাষ্ট্রপতি, তার মাঝখান থেকে কিন্তু এখন এই মুহূর্তে নোটিফিকেশন জারি করেছে নির্বাচন কমিশন। আমরা এই খবর নিয়ে আবার ফিরবো। আপনারা বিস্তারিত ভাবে আপনাদের সাথে খবরে দেখা হবে, আলোচনা হবে। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।